আমেরিকা 2 সপ্তাহের সময় দিয়েছে কূটনৈতিক আলোচনার জন্য। আসলে কি এটি কূটনৈতিক আলোচনা নাকি একরকম হুমকি, আত্মসমর্পণ করতে হবে 2 সপ্তাহের মধ্যে? নেতানিয়াহুর সাথে ট্রাম্পের কোনো তুলনাই হয় না। নেতানিয়াহু জানে কিভাবে এই ওয়ার্ল্ড লিডার্সদের ইউজ করতে হয়। আবার এই একটা ওয়ারে যদি জড়িয়ে পড়ে তাহলে ইউএস ইকোনমি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। ইসরায়েল ইরানের পক্ষে এক্সচেঞ্জ হয়েছিল, সেই ক্ষেত্রে যদি আমেরিকার নেতৃত্বে মিত্র বাহিনী এলাইজ যদি ইসরায়েলকে রক্ষা না করতো তাহলে ইসরায়েল কিন্তু সেখানে একদম শেষ হয়ে যেত যতগুলো মিসাইল আসছিল। ইসরায়েল আমেরিকাকে ড্র্যাগ করে আমেরিকার অর্থনীতি এবং রাজনীতি এবং আমেরিকাকে সারা বিশ্বে একটা খারাপ অবস্থানে নিয়ে যাচ্ছে। আমেরিকা 2 সপ্তাহের সময় দিয়েছে কূটনৈতিক আলোচনার জন্য। আসলে কি এটি কূটনৈতিক আলোচনা নাকি একরকম হুমকি, আত্মসমর্পণ করতে হবে 2 সপ্তাহের মধ্যে? আপনার কাছে কি মনে হচ্ছে? আপনাকে ধন্যবাদ। এটাকে হুমকি বলবো কিনা সেটা আপনি বলছেন, এটা তো একটা হুমকি। 2 সপ্তাহের মধ্যে তিনি সিদ্ধান্ত নেবেন যে সরাসরি তিনি এই যুদ্ধে যোগদান করবেন কিনা। আপনি সরাসরি কথাটা উল্লেখ করেছেন, তাহলে মানে অসরাসরি অলরেডি তো তারা ইনভলভ হয়েছে। যেমন ধরেন ইরানের যে মিসাইল গুলো, সেই মিসাইল গুলো তারা ইন্টারসেপ্ট করে। আমরা এতদিনে নিশ্চয় বুঝতে পেরেছি যে এই যুদ্ধটা ইউনাইটেড স্টেটসের অনুমোদন ছাড়া এটা হয়তো হতো না। এটা আমরা অলরেডি বুঝতে পেরেছি যে ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে গ্রিন সিগন্যাল দেওয়ার ফলেই এই যুদ্ধটা বেঁধেছে। একদিকে ইউনাইটেড স্টেটস আপনার ইরানের সাথে কথা বলে যাচ্ছিল, অন্যদিকে যুদ্ধ প্ল্যান কিন্তু আগে থেকে হয়ে গেছে এবং আমি মনে করি সেটা ডোনাল্ড ট্রাম্প জানতো না, তিনি নিশ্চয়ই জানতেন। এখন তিনি যেটা বলছেন এটা মোটামুটি ইরানকে আপনার টোটাল সারেন্ডার, যে শব্দটা আপনি ইউজ করছেন, সেই টোটাল সারেন্ডার করার জন্যই হুমকি দাবি দিচ্ছে। সেই পর্যন্ত সরাসরি এই সবচেয়ে যুদ্ধে লিপ্ত হয়, এটা একটু সরাসরি যুদ্ধে লিপ্ত হওয়া দরকার। কারণ এই যুদ্ধের যে পারপাসটা সেটা হচ্ছে আপনি যেমন বললেন যে ইরানকে ক্রমাগতই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে এবং সেটা যদি সাকসেসফুল হয়, মানে যে ইসরায়েলের যে ক্যাম্পেইনটা, এই ক্যাম্পেইনটা তারা নিজেরা সাকসেসফুল করতে পারবে না। কারণ ইরানের কিছু কিছু আপনার এই যে তাদের যে ইয়েগুলো পারমাণবিক যে স্থানগুলো, সেগুলো কিছু কিছু এত নিচের দিকে যে আমেরিকান আপনার ওই সেই বিশাল বম, মাদার অফ অল বমস, বাংকার বাস্টার যে বম, সেটা ছাড়া সেখানে করা যাবে না, সেগুলো ধ্বংস করা যাবে। সে কারণে আমেরিকার দরকার। এটা নিয়ে প্রথম থেকেই থাকছে। আমি ঠিক প্রথম থেকে বলবো কিন্তু আমার তো মনে হয় যে সেই এই শতকের আগের শতক থেকে, ধরেন 1995 থেকে আমি শুনে আসছি যে তিনি আমেরিকাকে ইনভলভ করার চেষ্টা করছে। এই ইরাক যেটা করলো, ইরানকে যে আক্রমণ করলো, এই আক্রমণের তার যে আকাঙ্ক্ষাটা, এই আকাঙ্ক্ষাটা তো বহু বছরের, আমি বলবো সেই 30 বছরের আকাঙ্ক্ষা, সেটা সেটা করলো। তো সেখানে আমেরিকা এখন ইনভলভ হবে কিনা এটা বলা খুবই মুশকিল। কারণ ট্রাম্পকে যে বলা হয় যে তিনি আনপ্রেডিক্টেবল, এটা তো সত্য যে তিনি আনপ্রেডিক্টেবল। হ্যাঁ, তিনি ম্যান অফ কন্ট্রাডিকশন। সে বলে এক কথা কিন্তু ঠিক ভুল একটা। তাকে বলা হয় যে সে মানে প্রেসিডেন্ট অফ পিস, কিন্তু দেখেন সে ক্যাম্পেইন যে স্লোগান ছিল, সেই ক্যাম্পেইন যে প্রমিস ছিল, সেটা হচ্ছে বলেছেন যে সে যে যুদ্ধগুলো বর্তমান চলমান সেগুলো তিনি ক্ষমতা এসে বন্ধ করবেন। যেমন গাজার যুদ্ধটা বন্ধ করবে, গাজা ইসরায়েলের যে যুদ্ধটা, তারপর ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধ, সেগুলো তিনি বন্ধ করবেন। কিন্তু আমরা দেখতে তিনি আসার পরে গাজার সিচুয়েশনটা আরো ওয়ার্স হয়েছে। মোটামুটি নেতানিয়াহু গাজাকে মোটামুটি গাজা থেকে 1 মিনিটের একটা গ্রিন সিগন্যাল তিনি দিয়ে দিয়েছেন এবং সেখানে যে গাজানরা বাস করতে পারবেন না
এবং তিনি নিজেও তো তার কিছু ক্যাসিনো ম্যাসিনো কিছু তার নিজস্ব স্থাপনা সেখানে তৈরি করার পরিকল্পনা তিনি জানিয়ে দিয়েছেন। হ্যাঁ, তো সেটা যুদ্ধ বন্ধ করার তো আমি কোনো ইয়ে দেখিনি, বিশেষ করে আপনার গাজার যে যুদ্ধটা। আর এখানে যে আর একটা নতুন যুদ্ধ তিনি বেঁধে দিলেন, এতে কিন্তু তার নিজের দলেরই কিছু কিছু কনসারভেটিভ বা আমি বলবো যে মেগা যারা মেগা আন্দোলনের সাথে যারা জড়িত, তারা কিন্তু এখানে এখানে তারা সাড়া দিচ্ছে। আমি দেখতে পাচ্ছি যে কনসারভেটিভদের ভিতরে একটা স্প্লিট হয়ে যাচ্ছে, মানে একদল তারা ওই মানে সেই ট্রাম্পের যে প্রমিস ছিল ইলেকশন টাইম প্রমিস, সেই প্রমিসকে অব্যাহত রাখার জন্য তাকে একটা প্রেশার দিচ্ছে। আর একটা দল আছে তারা মানে সামহাও তারা ওই ইসরায়েলের হয়ে এই যুদ্ধে যোগ দেবে। এখন এটা বলা খুবই মুশকিল যে কোন দলটা বেশি ভারী হবে, কোন দল এসে যোগ দেবে। তবে আমরা জানি যে তার সাথে নেতানিয়াহুর যে সম্পর্ক, সে সম্পর্কটা তো খুবই মানে চামি সম্পর্ক। তারা অনেকে খুব পছন্দ করে। আর একটা জিনিস হলো যে এই যে দুটো নেতা নেতানিয়াহু এবং ট্রাম্প, এদের মধ্যে স্কিলস কার বেশি, চতুরতা কার মধ্যে বেশি, হ্যাঁ, আপনার ডিপ্লোমেসি কে বেশি বোঝে, এটা যদি আমরা চিন্তা করি তাহলে আমরা বলবো যে নেতানিয়াহুর সাথে ট্রাম্পের কোনো তুলনাই হয় না। নেতানিয়াহু জানে কিভাবে এই ওয়ার্ল্ড লিডার্সদের ইউজ করতে হয়, এবং আমি তো মনে করি যে সে অলরেডি ট্রাম্পকে বেশ সুন্দরভাবে ইউজ করছে। সে কারণে আমার একটা ভয় হয় যে হয়তো ট্রাম্প আলটিমেটলি ওই তার যে খপ্পরে পড়ে গেছে সেখানে পড়ে সে হয়তো এই যুদ্ধে জড়িয়ে যাবে, এবং সে যদি এই যুদ্ধে জড়িয়ে যায় সেটা তো আমেরিকার জন্য কোন রকমই মঙ্গল কাজ নয়। আমরা তো ইতিপূর্বে দেখেছি যে আফগান ওয়ার বা ইরাক ওয়ার, এর কোনো ওয়ারই আমেরিকাকে ভালো কিছু বয়ে নেবে। আমাদের মনে আছে 2008 এর 2009 এর যে আপনার এটাকে কি বলা হয়, গ্রেট রিসেশন, আপনাদের শব্দ হয়তো মনে থাকবে, মানে গ্রেট ডিপ্রেশন বলা যায় না, সে আপনার 1929 এ যে ঘটনা ঘটেছিল বা 1930 এ যেটা হয়েছিল সেটার সাথে তার কাছাকাছি চলে গেছিল ইউএস ইকোনমি, যার ফলে তাকে গ্রেট রিসেশন বলা হতো। তো এগুলো হয়েছে কি জন্য? এগুলো তো সেই ইরাক ওয়ার, আফগান ওয়ার, আবার এই একটা ওয়ারে যদি জড়িয়ে পড়ে তাহলে ইউএস ইকোনমি ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়। আর ইউএস এর অবস্থান বহির্বিশ্বে ইতিমধ্যেই একমাত্র ওয়েস্ট ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা ছাড়া আর বাকি বিশ্ব তাদের এই কর্মকাণ্ড পছন্দ করছে না। এখন দেখা যাক কি হয়। আমি আশা করব যে ট্রাম্পকে এই যে রিপাবলিকানদের যেটা মেগা গোষ্ঠী আর কি, মেগা গোষ্ঠী তাকে একটা সেন্সিবল ডিসিশন নিতে সাহায্য করবে। জি নিশ্চয়ই। করিম চৌধুরী, আপনার পর্যালোচনা শুনি। প্রথমে প্রফেসর মোহাম্মদ মালিককে অনেক ধন্যবাদ দিচ্ছি, সুন্দর আলোচনা করেছেন উনি বিষয়টা একটু আগেও নিয়ে গেছেন, এমনকি গাজা যুদ্ধের সাথে তুলনা করেছেন। আমি আপনার প্রশ্নের জবাবে সরাসরি চলে আসবো, কোনো ভূমিকা উপসংহার না দিয়ে। যে দেখুন 2 সপ্তাহের সময় নিয়েছেন তিনি, এই কথাটা একটা রাজনৈতিক চাতুরতা ছাড়া আর কিছুই নয়। আমেরিকার সম্মতি এবং ইন্টেলিজেন্স এন্ড আর্মস এগুলো ছাড়া ইসরায়েলের পক্ষে কোনোভাবেই ইরানের উপর আক্রমণ করা সম্ভব ছিল না, হতো না, এবং গত অনেক দশক ধরে হয়নি। চেঞ্জ করেছে কিছুটা বিভিন্ন সময়ে করা এবং পিন পয়েন্ট করে নেতাদেরকে বের করা। এমনকি আগেও আপনি জানেন যে ইরানের একজন প্রেসিডেন্ট হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গিয়েছে, অনেক জেনারেল বিভিন্ন ভাবে মারা গিয়েছেন, সামরিক বাহিনীর ঊর্ধ্বতম কর্মকর্তারা। এই টেকনোলজিটা আমেরিকা এবং ইসরায়েলিদের যৌথ টেকনোলজি, যেটা আমেরিকানদের টেকনোলজি ইসরায়েলিদেরকে দেওয়া হচ্ছে সারা পৃথিবীতে একমাত্র দেশ, যার ফলে সেখানে সামরিক দিক থেকে যে আজকে যে অ্যাডভান্স পজিশনে ইসরায়েল রয়েছে সেটা কিন্তু আমেরিকার সরাসরি
আমি ইনডাইরেক্ট কথাটা আর বলবো না। দিস ইজ দ্য ডাইরেক্ট কন্ট্রিবিউশন অফ আমেরিকান মিলিটারি ফোর্স অ্যান্ড ইন্টেলিজেন্স টেকনোলজি। অতএব আমেরিকা 2 সপ্তাহ সময় নেয়, আর এর আগে তাদেরকে যে যুদ্ধের ক্ষেত্রে বা গুপ্ত হত্যার ক্ষেত্রে যে সবকিছু করা হয়েছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা কোনো আসামের মন্তব্য নয়। এটা আমি যতটুকু অ্যানালাইসিস করেছি, ইসরায়েলের পক্ষে কখনোই এত বড় রিস্ক নেওয়া সম্ভব ছিল না। আপনি দেখেছেন কিছুদিন আগেও যখন ইসরায়েল ইরানের পক্ষে এক্সচেঞ্জ হয়েছিল, সেই ক্ষেত্রে যদি আমেরিকার নেতৃত্বে মিত্র বাহিনী এলআইস যদি ইসরায়েলকে রক্ষা না করতো, তাহলে ইসরায়েল কিন্তু সেখানে একদম শেষ হয়ে যেত। যতগুলো মিসাইল আসছিল ইরান থেকে, যতগুলো ড্রোন আসছিল, সেই ক্ষেত্রে জর্ডান একটা বড় ধরনের ভূমিকা পালন করছে, এমনকি মিশর সেটাও একটা বড় ধরনের ভূমিকা পালন করছে। সার্বিকভাবে এই ছোট্ট ইসরায়েল দেশটিকে রক্ষা করার জন্য, যেহেতু আমেরিকার অ্যালাইজদেরকে অন্যান্য এলাকায় ওই অঞ্চলে যে সমস্ত লোকজন রয়েছে আমেরিকার বন্ধু, তাদেরকে নিয়ে তারা প্রতিহত করেছে সেই আন্দোলনটা, এবং ইসরায়েলকে একটা বড় ধরনের আমব্রেলা শেল্টার দিয়েছে। পরবর্তীতে এখন যে ঘটনা ঘটছে সেটা হলো যে, দেখুন কয়েকদিন আগে আলোচনায় বসার কথা ছিল ওমানে, সেই আলোচনা যখন বসার জন্য সব প্রস্তুত, এই ফাঁকে ইসরায়েল আক্রমণ করে বসলো। আমেরিকা বললো যে দে নো দিস থিং। প্রথম অবস্থায় বলছিল যে আমরা জানি না, আমরা ইনভলভ না। পরবর্তীবারে প্রেসিডেন্ট ট্রাম্প স্বীকার করেছেন যে আমি জানি। অতএব আগেই বলে আসছি, আমেরিকার বাইরে ইসরায়েল কোনো কিছু করার সাহস, দক্ষতা এবং রিসোর্স তাদের কিছুই নেই, কারণ তারা সার্ভাইভ করতে পারবে না সেখানে। জিওগ্রাফিক্যালি যদি আপনি দেখেন, সেখানে তারা অনেক ডিসঅ্যাডভান্টেজে আছে। তো অবশ্যই পার্শ্ববর্তী আরব দেশগুলোর সহযোগিতা নিয়েই ইসরায়েলের উপর এই আক্রমণ চালানো হচ্ছে এবং করা যাচ্ছে। তা আমি বলবো যে এই 2 সপ্তাহের সময় এটা একটা পলিটিক্যাল ছাত্রতা আর কিছু নয়। এই ফাঁকে যদি কোনো সুযোগ পায় সেক্ষেত্রে বিজয় করার এবং সেখান থেকে কোনো ফায়দা লোটার, তাহলে ইসরায়েলের নেতৃত্বে যে আগ্রাসী তত্ত্বাবধান চলছে, গণহত্যা বলেন, দেশ সার্বভৌমত্ব অধিকার বলেন, আন্ডার দ্য কাভারেজ অফ যে অ্যাটমিক প্রিপারেশন, এই অভিযুক্ত আইনে এটাকে একটা প্রিটেক্সট হিসেবে ব্যবহার করে করা হচ্ছে আমি মনে করি ব্যক্তিগতভাবে। এবং সেই ক্ষেত্রে কোন সত্য প্রমাণ নাই, এমনকি কনফ্লিক্টিং ইনফরমেশন। তুলসী যেবার কি বললেন কংগ্রেসের কাছে, আর আমাদের কাছে কোন তথ্য প্রমাণ ছাড়া অতীতেও আমরা দেখেছি প্রেসিডেন্ট বুশের সময় ইরাকে যখন আক্রমণ করা হয়েছিল, প্রিটেক্সট ব্যবহার করা হয়েছিল। আপনারা জানেন যে এই সেখানে বড় ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে, মাস কিলিং এর অস্ত্র রয়েছে সেখানে। এই অভিযুক্ত প্রিটেক্সটটা ব্যবহার করা হয়েছিল। এবারও জাতিসংঘে অথবা অন্য কোথাও সুস্পষ্ট কোন তথ্য প্রমাণ ছাড়া ইরানের উপর আক্রমণ করা হয়েছে, এবং সেটা করা হয়েছে ইসরায়েলের নেতৃত্বে। কিন্তু সেই ক্ষেত্রে আর কারা জড়িত আছে এটা আজকে আর কারো কাছে অজানা নয়। তাদের তথ্য প্রযুক্তি সার্বিক সহযোগিতায় রয়েছে, সেটা আমাদের কারো কাছে, আমার মনে হয় যারা আমরা আন্তর্জাতিক রাজনীতির সাথে কিছু কিছু পড়াশোনা করি অথবা একটু নজর রাখি, তাদের কাছে অজানা বলে কিছু মনে হয়। আমি বলবো যে এই 2 সপ্তাহের ভিতরে যখনই সুযোগ পাবে তখনই যদি সেখানে কিছু করা যায় সেটা করবে। এই 2 সপ্তাহে শুধুমাত্র একটা রাজনৈতিক চাতুরতার অংশ হিসেবে ব্যবহার করা হচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের যে সমস্ত রিসোর্স দরকার, আমেরিকা ক্যান টেক ইট আউট এনিথিং, এনিটাইম, এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড। দ্যাট কাইন্ড অফ মিলিটারি মাসল উই হ্যাভ। 30,000 পাউন্ডের যে বম, সেই বম B-52 দিয়ে সেখানে আবার 30 থেকে 40,000 ফিট উপর থেকে ড্রপ করলে যে 300 ফিট গভীরে যে বিশাল কংক্রিটের ওয়াল, সেটাকে চূর্ণ বিচ্ছিন্ন করে দিতে পারবে, সেটা আমাদের বিশ্বাস আছে। যদিও অনেক মিলিটারি অ্যানালাইসিস বলতে মোর দেন 1 বম মে বি নিডেড, কিন্তু সেটা দেখার সময় আমেরিকা পারবে। হয়তো আমেরিকা এখন করছে না, আমেরিকার অন্য কোনো স্বার্থ বা ইন্টারেস্ট যেটা আমরা বলে থাকি সেটাকে নিয়ে আসবে। আর সে কথা বলি, ইসরায়েলে কিন্তু নেতানিয়াহু গভর্নমেন্ট জনসমর্থনহীন হয়ে পড়েছে গত কয়েক বছর ধরে, এবং তার বিরুদ্ধে দুর্নীতি দমনের মামলা রয়েছে, দুর্নীতির মামলা রয়েছে, গণহত্যার মামলা রয়েছে ইসরায়েলি আদালতে। তো সেই সমাজে যতদিন যুদ্ধ করা যাবে ততদিন নেতানিয়াহুর জন্য ভালো, এবং সে জনগণকে দেশ যুদ্ধে রয়েছে, এবং এই যুদ্ধের কারণে যেখানে এই যে জিনিসটা ঘটছে 7ই অক্টোবর যেটা এই হামাস আক্রমণ করেছে, বলেছে হামাসের অস্ত্রের 96% অফ
arms, ammo, and technology they used in this attack is Israeli product given by Israeli leaders. মোসাদের দেওয়া সেগুলো। তো এখন এই ঘটনা যে মোসাদ পরিকল্পিতভাবে করায়নি আমরা সেটা জানি না। অতএব ইসরায়েলের চক্রান্ত বোঝা অনেক কঠিন, বা প্রফেসর মোদী অনেক খুব সুন্দর করে বলেছেন আমেরিকাকে কিভাবে ব্যাক করে নিল একটা বড় ধরনের যুদ্ধে, আঞ্চলিক যুদ্ধে, যেটা যে কোনো সময় বিশ্বযুদ্ধে যুদ্ধ পরিণত হতে পারে, এবং আমেরিকাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই যুদ্ধ যদি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। কিন্তু সাকসেসফুলি নেতানিয়াহু আমাদের ট্রাম্প ড্র্যাগ করেছেন এবং সেখানে কংগ্রেশনাল কোনো অনুমোদন ছাড়া যুদ্ধে গিয়েছে, এবং সেই ক্ষেত্রে এখন কংগ্রেশনাল অনুমোদন নেওয়ার জন্য হয়তো বা উনি 2 সপ্তাহ সময় থাকছেন, যে 2 সপ্তাহ আবার পরের আপনি দেখেছেন প্লেনে উনি যখন কানাডায় যাচ্ছেন এবং আসতেছেন G7 মিটিং থেকে তখন বারবার বলেছেন আমি যে কোনো সময় সিদ্ধান্ত নেব, যে কোনো ধরতে পারে, এবং সেখানে আমাদের যে রিসোর্স গুলো দরকার মিলিটারি ভাষ্য সেগুলো কিন্তু উপজাতির চলে যাচ্ছে ইসরায়েলের কাছাকাছেই আছে, এবং উইদিন দিস, যার ফলে আমি মনে করি এটা পলিটিক্যাল চাতুরতা যে কোনো ধরনের বিপর্যয় করবে। এই ঘটনার জন্য ইসরায়েল আমেরিকাকে ড্র্যাগ করে আমেরিকার অর্থনীতি এবং রাজনীতি এবং আমেরিকাকে সারা বিশ্বে একটা খারাপ অবস্থানে নিয়ে যাচ্ছে। আমরা আমেরিকানরা যদি এই মুহূর্তে সোচ্চার না হয় আমাদের অধিকারের জন্য, আমাদের অর্থনীতির জন্য, আমাদের সন্তানদের নিরাপত্তার জন্য এবং বিশ্বে আমাদের অবস্থানের জন্য যদি আমরা এই মুহূর্তে সোচ্চার না হই, তাহলে আমরা আমাদের কাছে দায়ী থাকবো। এই জন্যই আসাল যেমন যুদ্ধবিরোধী সবসময় আসাল বারবার বলে আসছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ফোরামে, যে আন্তর্জাতিক আইন নিয়ম কানুন প্রতি আমরা যদি শ্রদ্ধাশীল না হই, তাহলে আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের নেতৃত্বে কোশ্চেন মুখোমুখি হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।